ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। মাদকাসক্ত যুবক সুরুকের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল তার মা, বোন, শিশুপুত্র সহ 4 জনের। গত 21 নভেম্বর সিলেটের গোলাপগঞ্জে এ লোমহর্ষক ঘটনা ঘটে। সংসার ছেড়ে স্ত্রীর চলে যাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে 4 জনকে খুনের কথা ঘাতক সুরুক নিজেই স্বীকার করেছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের নোয়াই দক্ষিণ ভাগ গ্রামের মৃত আব্দুল আজিজের 4 ছেলে ও 3 মেয়ের মধ্যে সবার বড় ছেলে আব্দুল সালাম সুরুক। মাদকাসক্তির কারণে এই ভালো এই খারাপ, অতিরিক্ত মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্য হারা সুরুক প্রায় বাসার সবাইকে মারধর করতেন। 5-6 বছর আগে তার বাবা আব্দুল আজিজকে মারধর করে হাত ভেঙে ফেলেন তিনি। কিছুদিন পর মারা যান আব্দুল আজিজ। এরকম বিভিন্ন ঘটনা ঘটিয়ে জেলও খেটেছেন সুরুক। 1.5 মাস আগে জেল থেকে বের হওয়ার পর থেকেই চিকিৎসাও চলছিল তার। তো আমার আব্বুরে মারছইন, হাত ভাঙ্গিয়া ফেলাইছো নাকি, হাত ভাঙছইন, আর হাত ভাঙ্গা পরে তাই মারাও গেছইন, উছিলে মারা পরে গোলাপগঞ্জ যাইয়া মারছইন। বাদে তো বাড়িতে আওয়া পরে ইনো জেল খাটিয়ে আইছেন, আনা পরে বাড়িতে ইয়া যে আম্মা মারছইন, বোন মারছইন, আর বাতিজা মারছইন, আর কোনো নানিস। 21 নভেম্বর বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী হত্যাযজ্ঞ চালিয়ে এই বাড়ি এবং বাড়ির আঙ্গিনায় 4 জনকে খুন করেছে আব্দুল সালাম ফুরুক। ওই দিন সকাল থেকেই মা শামসুন নাহার এবং বোন নাজমিন বেগমের সাথে সুরুক বউ ফিরিয়ে আনার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে রেগে গিয়ে রান্নাঘরের দরজা বন্ধ করে মা ও স্বামী পরিত্যক্তা বোনকে হাতের ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। তারপর খুন করে এক সম্পর্কের নারীকে। মরিয়া হয়ে উঠে বাড়ির সবাইকে খুন করার জন্য। নানিরে মারিল চইন, মারিয়া আবার চাইছিলাম নিতাম, কিন্তু আমার দৌড়িয়া লইয়া গেছেন। তাই দৌড়িয়া লইয়া যাওয়ার পরে গিয়া আমি লুকাই গেছি ও বাথরুমের অনেক। লুকানি পরে দেখলাম সিটকারি একটা লাগেন না, তখন আগলস বাল্টি একটা আসলো না, ওগুর সিফাত আগলস বইতে আছে, তাই আমার খান্দাত গুড়িয়া উড়িয়া গেছেন কি গিয়া আর দেন ফাইছইন না মারে। চাচার করতে শিকুনিয়া আমি আইছি দৌড়িয়া ইয়া পাইছি যেন দরজানি লাগাইলাম, কোনো হামাইতাম পারছি না, তা নো দরজা আসলা উবা। আর আমি যেমনি আইছি কই আর হামাইতাম গড়াই, আর আমার দৌড়িয়া দিয়ে গেছেন, আমি দৌড়িয়া বাইরে গেছি গিয়া। ঘাতক তার হাতের অস্ত্র দিয়ে 3 বছরের শিশুপুত্রকে মারাত্মকভাবে জখম করে এই পুকুরে ফেলে দেয়। একটু একটু সরে যাচ্ছে, তারপর পুলিশ এসে তারপর এলাকাবাসী নেমে বাচ্চাটাকে তুলে নিয়েছে, নিয়ে জীবিত নাই, মারা গিয়েছে বাচ্চারা। ইতোমধ্যে পুলিশ খবর পেয়ে এলাকায় ছুটে এসে সুরুককে অস্ত্রসহ আটক করে। পুলিশ অপরাধ সূত্রকে জানায় এই ঘটনায় অন্য কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আমরা এই মুহূর্ত পর্যন্ত আপনার এই তার বিপদগামীতেই পাচ্ছি, অন্য কোনো বিষয় আমরা এখনো পাই নাই। তবে তদন্ত অব্যাহত আছে, আমরা চেষ্টা করে দেখি আর কিছু আছে কিনা। সুরুক বাড়ির লোকজনকে প্রায় ভয়ভীতি দেখাতো বলে জানালেন তার মামা, আর জানালেন এ কারণে বাড়িতে কোনো ধরনের অস্ত্র রাখা হতো না। বড় কোনো একটা অস্ত্র নাই, যন্ত্র নাই, করে সব কিছু বাইরা, বুঝেনি। একটা এই যে 22 দিয়ে মারছে, 22টা যে কীভাবে আনছে তাও আমরা কিছু ধারণা করতাম না, কিন্তু ঘরের মাঝে কোনো যন্ত্র নাই, সব দা দুইটা বাড়া। ঘটনার দিন রাতে থানা হাজতে আটক ঘাতক আব্দুল সালাম অপরাধ সূত্রকে বললেন কেন তিনি এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছেন। আমি এই দুঃখ কষ্ট করতে পারবো না, যখন আমার বউ আমাকে পালিয়ে তুলে গেছে, 8 দিন ধরে এখনো আসে নাই। দুইটা ফ্যামিলির, আমার ফ্যামিলি এবং আমার মেজো ভাইয়ের ফ্যামিলি, দুইটা তারার বাপের দেশে চলে গেছে। আমাদের হাউজে না থাকার কারণেই আমি এই রং করেছি। এই হত্যাকাণ্ডের পর ওই গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী আশঙ্কা করছেন ঘাতক কোনোভাবে ছাড়া পেলে অন্যদেরও একইভাবে খুন করবে। 4টা মার্ডার একসাথে করতে পারলো, এ তো বাকিগুলো আর তো একটা নিরাপত্তার দরকার আছে না স্যার। খুব আতঙ্কের মধ্যে আছে,
এবং খুব বিপর্যয় যে এত বড় একটা ঘটনা হয়ে গেছে, তাই আমরা চাই ওর সুষ্ঠু বিচারক। একইভাবে চরম আতঙ্কে আছেন ঘাতকের স্ত্রী। গোলাপগঞ্জের করের গ্রামে ঘাতকের শ্বশুর বাড়িতে গিয়ে কথা হয় ঘাতকের স্ত্রী অলি বেগমের সাথে। অপরাধ সূত্রকে তিনি জানান তাকেও মারধর করতেন সুরুক। আতঙ্কে তিনি 2 মাসের শিশুপুত্রকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছেন। 2-3 দিন আগে আমার মৌজিও বাইর লোক একটু কিতা মাতামাতি করিয়া বাইরের লোক লাগছুন মারি আমার একটু সি মারছুন দাঁত লড়াই তখন দেখি স্যার আমার ডোরা হয়ে গেছে। দা দাঁড়াইরা আড়ি দাঁড়াইরা আর একসারা লাঠি আর দাঁতে খালি। গোলাপগঞ্জ উপজেলা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকা। তিনি নিহতদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে ছুটে আসেন ওই বাড়িতে। পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিলেন। আমাদের সব মানুষই হুঁশিয়ার হওয়া দরকার, যেন খালি পড়াইলে ভালো, খাওয়াইলে ভালো, পড়াইলে হবে না, তাকে একজন ভালো মানুষ বানাইতে হবে, যেন সচ্চরিত্রবান হয়, বিপদগামিতার দিকে না চলে যায়। অনেকে হতাশার জন্য যায়, অনেকে ভুল গাইডেন্সের জন্য যায়। যার জন্য আমাদের সবাইকেই যার যার সন্তানকে ভালো পথে রাখতে হবে, মাদকাসক্ত যেন না হয়, যেন একজন উগ্র সন্ত্রাসবাদী না হয়ে যায়, খুন খারাপির পথে না যায়, সেটি দেখতে হবে। আব্দুল সালাম সুরুক পুলিশ ও আদালতের কাছে জবানবন্দিতে এক এক সময় এক এক কথা বলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গ্রামবাসী তারা ফাঁসি দাবি করেছেন। আপনারা দেখছেন অপরাধ সূত্র। বিরতির পর আবারও স্বাগত। 28 ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির রায়কে কেন্দ্র করে 4 পুলিশ হত্যার পর পুলিশি তৎপরতায় কয়েক মাস বন্ধ থাকার পর আবারও সহিংস হয়ে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত শিবির ক্যাডাররা। বিচ্ছিন্নভাবে হামলা, চোরা হামলায় নিহত হয়েছেন আরও 2 জন, আহত অনেকেই। নিরাপত্তাহীন ভয়ার্ত এই মানুষগুলোর পাশে কেউ নেই। তার উপর ভরসার পুলিশ বাহিনীর কারো কারো বিরুদ্ধে উঠেছে এই চক্রকে প্রকাশ্যে সমর্থন ও সহযোগিতার অভিযোগ। সমাজ সংসার বিচ্যুত মিশ্রলিঙ্গের এই বৃহন্নলার বসবাস বামনডাঙ্গা স্টেশনের একটি পরিত্যক্ত ঘরে। সমগোত্রীয়দের মতো ভিক্ষাবৃত্তি না করে কাপড়ের ফেরি করে জীবিকা নির্বাহ করেন। 28 ফেব্রুয়ারি বামনডাঙ্গা রেল স্টেশনের সঙ্গে জ্বালিয়ে দেয়া হয় তার সংসার। চোখের সামনে লুট হয়ে যায় তার বাঁচার অবলম্বন। তার অপরাধ, ঘরে বঙ্গবন্ধুর ছবি রেখেছিলেন তিনি। গত শুক্রবার রাস্তায় থামিয়ে পিটিয়ে আবার তার ফেরি করা কাপড়ের গাঁট ছিনিয়ে নিয়েছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। 1 লাখ টাকার উদ্দেশ্যে শাড়ি, বড় এক ব্যাগ শাড়ি গ্রামে বিক্রি করতে গেছি, চাদর শাড়ি 12-13 হাজার টাকা বিক্রি করে আশ্রার পথে কদমতলাত নাজিমুদ্দি কয় যে রঞ্জু গেলে ধর, এই তখনই অটো থামায় আমাকে একটা আক্রমণ, একারে 15-20-25 জন ধরছে, খুব ডাং মার। তখন ওই অপরাধ ওই যে সময় টিভির যে আমি সাক্ষাৎকার দিছি, কচি জামাতের আমার ঘর বাড়ি লুট করছে, পুড়িয়ে দিছে, এইটাই আমার অপরাধ। আর কয় লিটনের অফিসে থাকে এই আমলিকের নেতা, আমার ঘরে যে হাসিনার ছবি আছে ওই দেখেন দাদা, কয় নেতা এই আমলিকের লোক, একে এখানে মাইরে শেষ করে দাও, না হলে অসুবিধা হবে। এক ভাইকে হারিয়ে এই 3 ভাইনির পরিণত হয়েছে শোকার্ত মানুষের সমাবেশে। 3 ভাইয়ের মেঝো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে বড় হবার অনেক গল্প শুনিয়েছিল মাকে, কিন্তু লেখাপড়ার পাঠ চুকিয়ে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার মাত্র 1 দিন আগে রক্তাক্ত লাশ হলো সে। মাগো আমি এসআই হচ্ছি, মা এসআই থেকে আমি 100 মার্কের পরীক্ষায় প্রিলিমিনারিতে আমি টিকছি, আমি এসপি হব, আমি দেশের জন্য অনেক কাজ করব। আমি ও তো রাজনীতি করতো ভার্সিটিতে, ও তো গ্রামে করে না, গ্রামে কেন তাকে মারা হলো, আমার এটাই হলো বড় কথা। এরা কেন মারলো, ওদের কি ক্ষতিটা করছি আমি, আর আমার ছেলে কি ক্ষতি করলো। চাকরিতে যাওয়ার আগে কদিনের জন্য বাড়ি এসে তার রামজীবন ইউনিয়নে প্রিয় সংগঠনটি গুছিয়ে দিতে চেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মাকদুম হলে ছাত্রলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান মামুন, আর সেটাই কাল হলো তার। আমাদের সাথে বলছিল যে আমি ছাত্রলীগটি করে দেই 7 নং রামজীবন ইউনিয়নে, তার এটাই অপরাধ যে আমাদের ছাত্রলীগকে ডেভেলপ করার জন্যই যে এসেছিলেন।
গত শুক্রবার বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের ডোমের হাটে প্রকাশ্য তাকে খুন করে জামাত শিবিরের ক্যাডাররা। পরিকল্পিতভাবে এবং ফোনে ডেকে ওকে হত্যা করা হয়েছে। এবং গতকালকে সে রাজশাহী যাইতো, ছাত্র দলের ছেলেপেলে এবং জামাত শিবির ক্যাডাররা আমার ভাইকে কোপায় মারছে। এবং আমি এর মানে কি বলবো, ফাঁসি চাই যারা আমার ভাইকে মারছে। অবশ্যই জামাত শিবির জড়িত আছে, ছাত্র দল জড়িত আছে এবং হয়তো তাদের উপর মহল থেকে অর্থাৎ অন্য কেউ এখানে চাপ দিয়ে তাদেরকে এই কাজটা করাইতে বাধ্য করানো হয়েছে। এক সপ্তাহ পাঞ্জালরে শনিবার মৃত্যুর কাছে হার মানেন বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের আব্দুল হালিম পাটোয়ারি। পরিবার প্রধানকে হারিয়েও দেয়ার পালা যেন শেষ হয়নি পরিবারটির। লাশ দাফনের আগেই হুমকি দেয়া হয়েছে বাকিদেরও মেরে ফেলা হবে। আমাদের নিরাপদ জায়গা কোথাও নেই, আমরা বাড়ি থেকে বের হতে পারি না। সবাই ওরা আমাদেরকে মারতে চায়, সবাইকে, আমাদের পরিবারের সবাইকে মারতে চায়, আমার চাচাকেও মারতে চায়। আমাদের নিরাপত্তা জায়গা চাই, আমরা কোথায় গেলে আমরা নিরাপদ থাকবো? আমার সপরিবারে আমরা কোথায় গেলে আমরা নিরাপদে থাকতে পারবো? আমরা শুধু সেইটুকুই চাই আপনাদের কাছে, আর কিছু চাই না। নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের কাছে হেরে যায় জামাত সমর্থিতরা। এরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে চক্রটি। এর আগে তারা দফায় দফায় হামলা চালায় ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য হালিম পাটোয়ারি ও প্রধান শিক্ষক পরেশচন্দ্র মণ্ডলের ওপর। পুড়িয়ে দেয় তাদের দোকান, বাড়ি, গাড়ি। আমার বাবা স্কুলের ম্যানেজিং কমিটি, ওরাও দাঁড়াইছিল ভোটের মধ্যে, আমার বাবা দাঁড়াইছিল, কারণ ওরা হয় নাই, আমার বাবা হয়েছে। এর জন্য আমার বাবার প্রতি ওদের খেপ। ওরা আমার বাবার মানে যে পরিবারের যে কয়জন, ওরা আমাদের বাড়ি থেকে রাস্তা বেরোতে দেয় না। ওরা মানে লোক সেট করে রাখে সব জায়গায়, বাজারও যাইতে দেয় না। তারপরে কি মানে কিছুই করতে পারলো না। তারপরে আমাদের দোকান আর আমাদের গাড়ি শেষ করলো। গাড়ি শেষ করার পর মানে আগুন লাগে দিয়েছে, যাতে যিনি ঘরের মধ্যে আগুন লাগে, যাতে যিনি হালিম পাটোয়ারি যিনি মারা যায়, সব পরিবারের জন্য শেষ হয়ে যায়, তবু পুরো যায় নাই। তারপরে আমার বাবা দেখছে মারা যায়, আমার পরিবারের কেউ মারা যায়। তারপরে মানে 10 দিন 12 দিন পরেই আমার বাবা ঘর থেকে যে বের হয়েছে, ওরা লোক সেট করে রাখছিল। ওরা তীর, তারপরে শিল, তারপরে মানে ছুরি, সবকিছু হাতের পাতি সবকিছু ওরা রেডি করে রাখছিল। আমার বাবা মোবাইলে কথা বলতে যাচ্ছে, আমার বাবার মোবাইলে সাদা লুঙ্গি ছিল। ওরা মানে ছোট বড় সবার হাতে হাতে টর্চ লাইট ছিল। ওরা লাইট মারি দেখছে যে এইটাই হালিম পাটোয়ারি। ওরা সাথে সাথে পিছন দিয়ে আসে, আমার বাবা দৌড় দিয়ে ওরা শ্বাস পেলেই পিছন দিয়ে আসি। ওরা পিছন দিয়ে আমার বাবার মাথায় আগে মাথার মধ্যে মার দিয়েছে, মাথার মধ্যে মার দিয়ে ফেলে দিয়েছে। হালিম পাটোয়ারির হত্যাকাণ্ডের জন্য সুন্দরগঞ্জ থানার এক কর্মকর্তাকে সরাসরি অভিযুক্ত করেন পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতায় এইসব বেপরোয়া তাণ্ডব চালায় 28 ফেব্রুয়ারির সহিংসতা মামলার জামিন পাওয়া আসামিরা। ওসি তদন্ত নাকি মঞ্জু মিয়ার সঙ্গে একই সঙ্গে চাকরি করছিলেন, এই তদন্তের কারণে এই সমস্ত ঘটনা ঘটছে। এবং তদন্ত আমাকেও বলছে যে আপনি ওখানে চাকরি করতে পারবেন না, আপনি হিন্দু মানুষ, এই সমস্ত গেলেন কেন, আপনার লাশ পড়বে। এবং আমার আরও 2-1 হেডমাস্টারকে বলছে যে উনি তো ওখানে চাকরি করতে পারবেন না। এবং আমাকেও ডাইরেক্ট বলা হয়েছে যে ওখানে তো লাশ পড়বে, আপনি এগুলো মিটিয়ে নেন। প্রশাসনিক পদক্ষেপ না থাকার কারণে তারা একের পর এক এই নারকীয় হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। এই যে আব্দুল হালিম আমার এলাকার সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠস্বর, এবং তার কণ্ঠরোধ করা হলো একই কারণে। তারা এখানে সিন্ডিকেট করে দীর্ঘদিন থেকে কিছু অপকর্ম করে আসতেছিল, তো যার বিরুদ্ধে এই এলাকার কোনো মানুষ কিন্তু কোনো কথা বলতে পারতো না। একমাত্র প্রতিবাদী কণ্ঠ ছিল আব্দুল হালিম, যে কারণে তারা আব্দুল হালিমকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে একটা পরিকল্পনা করে। এলাকাবাসীর অভিযোগ, এইসব হত্যা, সহিংসতা ও তাণ্ডবের মূল হোতাদের ছাড় দেয়া হয়েছে। এতে নতুন করে শক্তি পাচ্ছে তারা। 28 ফেব্রুয়ারিতে যে মামলাগুলো হয়েছে বড় দুঃখজনক, যে আজকে তারা হাইকোর্টে যে মামলাগুলো টাকার বিনিময়ে স্টে করে রেখেছে ম্যাক্সিমাম মামলাগুলো, এবং তারা আবারও ওপেন ঘোরাফেরা করতেছে আমাদের প্রপার সহ প্রতি ইউনিয়নে, এবং তারাই এগুলো করতেছে। আজকে যারা মামলাগুলো টাকার বিনিময়ে স্টে করে এলাকায় চলে এসছে, আবারও তারা এভাবে চোরাগুপ্তা হামলা করতেছে। এইখানে বিশেষ করে আমরা এখন যে অবস্থা, বর্তমান যে অবস্থা, তারা গ্রামে গঞ্জে যে হত্যা, অগ্নিসংযোগ শুরু করেছে, এইখানে বিশেষ করে বিজেপির স্থায়ী ক্যাম্প করা দরকার।
সুন্দরগঞ্জ থানার পরিদর্শক জানান, এইসব অপরাধে কোনো পুলিশ সদস্যের সহযোগিতা বা উদাসীনতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাটা আছে ওইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আর যারা জামিন আছে তাদের আপনার জামিন বাতিলের ব্যবস্থা করতেছে এবং তাদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করতেছে। 2 জন আটক ছিল, আমরা 2 জন আটক করছিলাম। তো বিজ্ঞ আদালত ওরা আহত ছিল, বিজ্ঞ আদালত তাদেরকে জামিন পাইলেই যে আসলে আর লোকগুলো সবচেয়ে বেশি খারাপ। বিজ্ঞ আদালত জামিন দিলে পারে যে তারা এরকম করতে হবে কোনো মানে নাই। তো আমরা আপনার একটু উচ্ছৃঙ্খল ধরনের এবং তারা পড়ছে সবচেয়ে বেশি আমাদের বর্ডারে, থানার বর্ডারে। তো এনে আমরা তাদেরকে ধরে তাদেরকে বিচার সমাধানের ব্যবস্থা করতেছি। 28 ফেব্রুয়ারির তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া 33টি মামলায় জামাত শিবিরের 68,000 নেতাকর্মীকে আসামি করা হয়। গ্রেফতার হয় 300 কিছু বেশি। কিন্তু এইসব নাশকতা ও হত্যাকাণ্ডে অর্থ ও মদতদাতা মূল হোতারাই জামিন নিয়ে বা গ্রেফতার এড়িয়ে এখনও ধরাছোঁয়ার বাইরে। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।